ইমরান খানের ডাকা বিক্ষোভে তৃতীয় দিনের মতো রণক্ষেত্র ইসলামাবাদ। পিটিআইয়ের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত 6। রাজধানীতে সেনা মোতায়েন। শিগগিরই লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন বাইডেন ম্যাক্রো। চুক্তির খসড়া অনুমোদন দিতে আজ বৈঠকে বসছে নেতানিয়াহুর মন্ত্রিসভা। অব্যাহত হামলায় নিহত 31। এবং ইউক্রেন জুড়ে হামলা জোরদার রাশিয়ার, হতাহত বেশ কয়েকজন। এক সপ্তাহে 450-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পুতিন বাহিনী, দাবি জেলেনস্কির। আদানির দুর্নীতি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। অনুদান নেবে না তেলেঙ্গানা রাজ্য সরকার। চুক্তি খতিয়ে দেখবে শ্রীলঙ্কা। বিনিয়োগ স্থগিত ফ্রান্সের প্রতিষ্ঠানের। ট্রাম্পের বিরুদ্ধে 2020-এর নির্বাচনের ফল বদল চেষ্টার মামলা খারিজ। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। ইমরান খানের ডাকা বিক্ষোভ সমাবেশ ঘিরে রণক্ষেত্র ইসলামাবাদ। পিটিআই সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত শতাধিক। হতাহতরা সবাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বলে দাবি প্রশাসনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়েছে। পাঞ্জাব প্রদেশে জারিকৃত 144 ধারার সময়সীমা বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। গণমাধ্যম বলছে, সমাবেশস্থল ইসলামাবাদ থেকে অন্য কোনো জায়গায় সরাতে পিটিআইয়ের সঙ্গে দর কষাকষি চলছে সরকারের। তবে রাজধানীর ডি চকেই সমাবেশ করার সিদ্ধান্তে অনড় ইমরান খানের স্ত্রী বুশরা। আদালতের নির্দেশ আর কড়া নিরাপত্তা সত্ত্বেও ইসলামাবাদ অভিমুখে ঢল অব্যাহত আছে পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীদের। কেউ গাড়িতে করে, কেউ পায়ে হেঁটে রওনা দিয়েছেন ইমরান খানের ডাকা চূড়ান্ত আন্দোলনে যোগ দিতে। শহরের প্রবেশ মুখে কন্টেইনার দিয়েও থামানো যাচ্ছে না তাদের। বাধা উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার রাতেই রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রীনগর মহাসড়কে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গাড়ি উঠিয়ে দিলে কয়েকজন নিহত হন। এছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে পিটিআইয়ের 4000 নেতাকর্মীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে প্রশাসন। দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় গুলির নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া পাঞ্জাব প্রদেশে 144 ধারার সময়সীমা বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাবেশ স্থল ইসলামাবাদ থেকে অন্য জায়গায় সরাতে পিটিআইয়ের সঙ্গে দর কষাকষি চলছে সরকারের। তবে গণমাধ্যমগুলো বলছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি আগের সিদ্ধান্তেই অটল আছেন। শিগগিরই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন জো বাইডেন ও ইমানুয়েল ম্যাক্রো। চুক্তির খসড়া অনুমোদন দিতে আজ বৈঠকে বসবে ইসরায়েলের মন্ত্রিসভা। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থেমে নেই লেবাননে ইসরায়েলের বর্বরতা। দফায় দফায় বিমান হামলায় একদিনে 31 জন নিহত হয়েছেন। প্রায় 2 মাস ধরে লেবাননে এভাবেই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের দখলদার বাহিনী। সোমবার রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। দক্ষিণ উপকূলীয় টায়ার শহরে চালানো হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হয়েছেন। লেবাননে ইসরায়েলের বিরতিহীন হামলার মধ্যেই শোনা যাচ্ছে যুদ্ধবিরতি নিয়ে আশার বাণী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাবিত পরিকল্পনার অধীনে যে কোনো সময় আসতে পারে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা। লেবানন ও ইসরায়েলে মার্কিন ও ফরাসি কূটনৈতিকদের তৎপরতায় এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে বলে জানায় গণমাধ্যমটি। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও দুই পক্ষের ব্যবধান অনেক কমে এসেছে। We have an agreement yet. We believe we're close to an agreement. We believe that we have narrowed the gap significantly, but there are still steps that we need to see taken. But we hope that we can get there. এর আগে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তিতে নীতিগত অনুমোদন দেন। তবে সিএনএন বলছে, কিছু বিষয়ে আরও আলোচনার পরে চূড়ান্ত হবে যুদ্ধবিরতি চুক্তি। জেরুজালেমে নেতানিয়াহু প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি চুক্তির খসড়ার অনুমোদন দিতে মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। গাজা উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় আরও 10 জন নিহত হয়েছেন। সোমবার উপত্যকাটির বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের সামনে চালানো বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 44,000।
যুদ্ধবিরতির আলোচনায় হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক দূতের আজ সৌদি আরবে সফরের কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতির সম্ভাবনাকে গাজায় শান্তি প্রতিষ্ঠার একটি সুযোগ হিসেবে ব্যবহার করতে চায় তারা। ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে একজনের, আহত 40 জন। এক সপ্তাহে ইউক্রেনে 407টি ড্রোন ও 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার এ অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার দাবি, সোমবার মোট 23টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে মস্কো। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2 বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাত শেষ হওয়ার বিষয়ে আলোচনা চললেও বাস্তবায়নে দেখা যাচ্ছে না তেমন কোনো পদক্ষেপ। উল্টে নিজ নিজ মিত্র দেশের সহায়তা নিয়ে চালানো হচ্ছে আক্রমণ। আদানির দুর্নীতি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। ফাউন্ডেশনটির কাছ থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এমন পরিস্থিতিতে গ্রুপটির সঙ্গে বিনিয়োগ স্থগিত করেছে ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জি। অন্যদিকে শ্রীলঙ্কাও আদানির বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতে দুর্নীতির মামলার পর একের পর এক ধসের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিও পড়ছে তোপের মুখে। এমনকি আদানির দুর্নীতিকাণ্ড নিয়ে চুপ থাকায় বেশ বিপাকে পড়েছে মোদী সরকার। দেশটির পার্লামেন্টেও হয়েছে তুমুল বাকবিতণ্ডা। এবার নতুন করে আলোচনায় উঠে আসলো আদানি গ্রুপের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফ্রান্সের টোটাল এনার্জি। তারা আদানির প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে কোনো বিনিয়োগ করবে না বলে সাফ জানিয়েছে। তাদের ভাষ্যে, যতক্ষণ না ঘুষের অভিযোগের বিষয়ে আইনি জটিলতা শেষ না হয় ততক্ষণ তাদের কোনো নতুন বিনিয়োগ হবে না। প্রতিষ্ঠানটির সঙ্গে আদানি গ্রুপের প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের আর্থিক লেনদেন রয়েছে। এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ স্থগিত করার কারণে ধনকুবেরকে কিছুটা দুর্ভোগ পোহাতে হতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নিজ দেশে তেলেঙ্গানা রাজ্যেও বিপাকে আদানি ফাউন্ডেশন থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মূলত আদানি অভিযুক্ত হওয়ার পর থেকে বিরোধী দলগুলোর করা সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। আদানির বিনিয়োগ পেতে ব্যবসায়ী গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তাদের। গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় সোমবার ভারতের নয়াদিল্লিতে বিরোধী দলীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকরা গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এর আগে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তদন্ত করে আদানি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। উত্তপ্ত পাকিস্তান, গাজায় যুদ্ধবিরতি আলোচনা। দর্শক, ব্যারিকেড ভেঙে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীর ইমরান খানের হাজারো সমর্থক। মঙ্গলবার সকালেই রাজধানীর চারপাশে স্থাপিত ব্যারিকেড ভেঙে ইসলামাবাদে প্রবেশ করেন তারা। এ সময় তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। সংঘর্ষে ইতিমধ্যে 6 জন নিহতের খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর খবরে বলা হয়েছে, বিক্ষোভ ঠেকাতে পাকিস্তান সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং রাজধানীতে প্রবেশ সহ প্রধান সড়কগুলোতে ব্যারিকেড স্থাপন করেছিল যাতে বিক্ষোভকারীরা প্রবেশ করতে না পারে। অন্যদিকে ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য আবারও যুদ্ধ আলোচনা শুরু হতে যাচ্ছে আগামীকাল। এতে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং মুসলিম বিশ্ব দেশগুলো। তবে নেতানিয়াহু হয় এবার পতন ঘটাবে, আর না হয় পুরো দেশকে উৎখাত করবে। তো দর্শক, গাজাবাসীর জন্য আপনাদের মতামত জানতে চাই। এ নিয়ে কমেন্ট করুন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।